প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমে। বিএসএস সম্মান দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের এর আগে আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি। এরই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা গাণিতিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিং, একমাত্রিক কার্যক্রম। ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়টা আজকে করব। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আবশ্যিকভাবে এখান থেকে প্রশ্ন আসে। তথাপি দ্বিতীয় বর্ষের কোর্স কারিকুলামের মধ্যে যেহেতু এটি আছে, লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে আমাদের ধারণা থাকার প্রয়োজন আছে। পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিংয়ের ব্যাপক প্রয়োগ এবং ব্যবহার আছে। এই জন্য আমরা এই কার্যক্রমটি ভালো করে দেখব। আমাদের অর্থনীতিতে আমরা তোমাদেরকে মূলত দুটি দিক দেখাই, যেমন উৎপাদনের একটি দিক এবং মুনাফা বা আয় সর্বোচ্চকরণের যে দিকটা, এটিও আমরা আলোচনা করি। সুতরাং উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাকে সিদ্ধান্ত নিতে হয় উৎপাদন কার্যক্রম চালিয়ে কিভাবে তার মুনাফাকে থেকে সর্বোচ্চ করবে অথবা খরচকে সর্বনিম্ন করবে। সুতরাং কিছু সীমা শর্তের আলোকে, কিছু একমাত্রিক সমীকরণের আলোকে উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা একজন ভোক্তা বা উৎপাদনকারী কিভাবে তার মুনাফা কার্যক্রম অথবা খরচ সর্বনিম্নকরণ করতে পারে, সেটি অবশ্যই কিছু একমাত্রিক সীমা শর্তের আলোকে করতে হয় এবং তার সমাধানটাই হলো লিনিয়ার প্রোগ্রামিং। আমরা শুরুতে একটু টপিকগুলো দেখে নেই। এখানে কি কি টপিকস আজকে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই দেখব লিনিয়ার প্রোগ্রামিং কি, অর্থাৎ এটি বলতে কি বোঝায় বা এর সংজ্ঞা প্রকৃতি কি জিনিস। এরপর আমরা দেখব লিনিয়ার প্রোগ্রামিং এর উপাদান সমূহ কি কি, অর্থাৎ আমরা যে এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য আমাদের যে সমস্ত টপিক সম্পর্কে ধারণা থাকতে হবে, কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, সেগুলি আমরা এর উপাদান সমূহের মধ্যে নিয়ে আসব। এখানে কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং গঠন করা যায়। একমাত্রিক কার্যক্রম হচ্ছে সরলরৈখিক কার্যক্রম। কিভাবে আমরা বিভিন্ন চলকের সাপেক্ষে অসমতা শর্তগুলোর আলোকে খরচ সর্বনিম্নকরণ অথবা মুনাফা বা আয় সর্বোচ্চকরণ করতে পারবো, তার মাধ্যমে এটি হবে যখন আমরা লিনিয়ার প্রোগ্রামিং গঠন করতে পারবো। এবং কতিপয় সমাধান ধারণা, কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা দেখব এবং সবশেষে দেখব লিনিয়ার প্রোগ্রামিং এর সমাধান, অর্থাৎ কিভাবে এই কার্যক্রমের সমাধানগুলো আমরা করতে পারি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি লক্ষ্য করো, তাহলে আমরা আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং এর যাবতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং আমরা জানতেও পারবো যে কি টপিকস আমরা এখান থেকে করব। তো শুরুতে আসা যাক, লিনিয়ার প্রোগ্রাম বা একমাত্রিক কার্যক্রম কি। যেমন আমরা যদি বলি 2x + 5y = 6, এটি একটি একমাত্রিক সমীকরণ। এখানে চলক আছে দুটি, x এবং y দুটি চলক, এবং এখানে কোনো চলকের পাওয়ার বা ঘাত একের অধিক নয়, এজন্য এদেরকে আমরা লিনিয়ার বা একমাত্রিক অপেক্ষক বলছি। এখন এটাকে যদি আমরা ইকুয়াল না বইলা লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল আকারে বলি, তখন এটা একটি অসমতা শর্ত প্রকাশ করবে। তখন এটি হয়ে যাবে কি, অসমতা শর্ত প্রকাশ করবে। তাহলে আমরা যদি বলি চলক সমূহের মাত্রা যে এককের সমান, এটিকে বলা হয় লিনিয়ার। অর্থাৎ সরলরৈখিক দ্বারা বোঝাচ্ছে চলকের মাত্রা বা পাওয়ার যে আমরা 1 বলছি, এই কার্যক্রমটাকে বলছি আমরা লিনিয়ার বা সরলরৈখিক। আর যদি প্রোগ্রামিং বলা হয় PROGRAMING, প্রোগ্রামিং বা কার্যক্রম বলতে আমরা কি বলি, কতিপয় অসমতা শর্তের আলোকে বা কিছু চলকের কার্যক্রমের মাধ্যমে যখন আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে অপেক্ষকটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, সেই বিষয়টি সমাধান আমরা করতে চাই, সেই কার্যক্রমকে বলি আমরা প্রোগ্রামিং। তাহলে সংক্ষেপে আমরা যেটাকে লিনিয়ার প্রোগ্রামিং বলি, এটি দ্বারা কি বোঝায়, একমাত্রিক কিছু অসমতা শর্তের আলোকে কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষকের
বা অর্থনৈতিক চলকের সমাধান কার্যক্রমকে বলি আমরা লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? একমাত্রিক কিছু অসমতা শর্তের আলোকে কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষক, সেটা উপযোগ অপেক্ষক হতে পারে, আয় অপেক্ষক হতে পারে, খরচ অপেক্ষক হতে পারে। খরচের বেলায় আমরা দেখব খরচ সর্বনিম্নকরণ, উৎপাদনের বেলায় আমরা বলবো আয় বা মুনাফা সর্বোচ্চকরণ। তাহলে কোনো চলকের সাপেক্ষে উদ্দেশ্যমূলক অপেক্ষকের একমাত্রিক কার্যক্রমের সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ নির্ধারণ কার্যক্রমকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বলি। তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে আমাদের বিষয়টা এরকম দাঁড়ায়, যেমন আমরা বললাম একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক। উদ্দেশ্যমূলক অপেক্ষক কাকে বলছি? আমরা বলছি যেটির মান আমরা বের করব, যেমন 5x + 6y = 10, এটি হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। এখানে x ও y দুটি চলক রয়েছে, অর্থাৎ এই অপেক্ষককে আমরা সর্বোচ্চ করব বা সর্বনিম্ন করব, এটাকে আমরা একমাত্রিক বলছি। তাহলে উদ্দেশ্যমূলক অপেক্ষক আমরা যদি এভাবে না করে সাপোজ c বলতে পারি, c = 10x + 4y, অথবা r বলতে পারি রেভিনিউ, r = 2x + 5y। তাহলে এখানে হলো কি? এই চলক অজানা চলক, xy হলো কি? অজানা চলক। তাহলে এই যে কস্ট মিনিমাইজেশন অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশন, এই মানটা যে বের করব এটাকে বলছি আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষক। আর এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের জন্য আমার কিছু বাজেট কনস্ট্রেইন্ট বা অসমতা শর্তকে বিবেচনা করতে হবে। এবার আমি বললাম 2x + y > 5, অথবা 6x - +2y > 10। এই দুইটা টপিকস আমার কাছে হয়ে যাবে কি? অসমতা শর্ত। অর্থাৎ এই শর্তগুলির আলোকে আমরা এই উদ্দেশ্যমূলক অপেক্ষকে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ বলবো। সেই সাথে আরেকটা বিষয় আছে এনএনসি। এনএনসি কি বল? নন নেগেটিভ কন্ডিশন, অর্থাৎ অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত কি বলতেছে? অর্থাৎ আমার যে চলক আছে এই চলকগুলির মান আমরা 0 থেকে বড় পাবো। অর্থাৎ আমাদের x ও y যে মূল চলক, এই চলকগুলির মান আমরা কি পাবো? ঋণাত্মক পাবো না, নন নেগেটিভ। কখনোই আমরা ঋণাত্মক পাবো না। নন নেগেটিভ কন্ডিশন, অঋণাত্মক শর্ত, অর্থাৎ চলকগুলির মান, কাম্য চলকগুলির মান যদি ঋণাত্মক আসে তাহলে আমরা সেটাকে সমাধানযোগ্য বলি না। কেন? কারণ খরচ সর্বনিম্নকরণ বা মুনাফা সর্বোচ্চকরণ বা আয় সর্বোচ্চকরণের বেলায় আমরা চলকের মানগুলি যদি নেগেটিভ আসে তাহলে সেটা তো সমাধান হলো না, সেই সমাধান আমাদের জন্য কাম্য নয়। কেন? সেটি কি অবশ্যই নন নেগেটিভ হতে হয়। আচ্ছা, এবার আসা যাক, তাহলে আমরা একটা কনসেপ্ট পেলাম, কিছু অসমতা শর্তের চলকের সাপেক্ষে, একমাত্রিক অসমতা চলকের সাপেক্ষে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বা অর্থনৈতিক চলকের সমাধান বের করার পদ্ধতিকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বলছি। এখন এই লিনিয়ার প্রোগ্রামিং এর কিছু আমরা সম্ভাব্য কার্যক্রমের কথা বলবো আমরা, যেগুলোকে আমরা বলবো যে উপাদান। এখন আসা যাক লিনিয়ার প্রোগ্রামিং এর উপাদান সমূহ কি কি। লিনিয়ার প্রোগ্রামিং এর উপাদান সমূহ কি কি? এখানে আমরা প্রথমত যে কনসেপ্টটা পেলাম, আমরা পেলাম উদ্দেশ্যমূলক অপেক্ষক। ইতিমধ্যে আমরা এটি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ যে অপেক্ষকের মানটা আমরা বের করব সেটি কি কস্ট মিনিমাইজেশন নাকি আয় সর্বোচ্চকরণ, সেই অপেক্ষকটাকে আমরা বলছি উদ্দেশ্যমূলক অপেক্ষক। এখানে বলা আছে সীমা শর্ত। সীমা শর্ত ইতিমধ্যে আমরা বলেছি, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল আকারে যে শর্তগুলোকে, অবশ্যই সেটা একমাত্রিক হতে হবে, সেই শর্তগুলোকে আমরা বলছি অসমতা শর্ত বা সীমা শর্ত। থার্ডলি বলা আছে এনএনসি, নন নেগেটিভ কন্ডিশন, অর্থাৎ এই চলকগুলির মান 0 থেকে বড় হবে। কোন চলকগুলির মান? যে চলকগুলিকে আমরা বিবেচনা করছি, xy হতে পারে বা pz pqr হতে পারে, যে চলকগুলির মান পাওয়ারের মান 1 এর চেয়ে 1 থাকবে বা 1 এর অধিক নয়,
তাদেরকে আমরা বলবো যে অঋণাত্মক শর্ত বা এই এই চলকগুলির মান কখনোই শূন্য, কখনোই নেগেটিভ হবে না, সবসময় ধনাত্মক হবে। এটাকে আমরা এনএনসি বলছি, অর্থাৎ এই উপাদানগুলিকে আমাদেরকে বিবেচনা করতে বলা হচ্ছে। এরপর আসছে প্রকৃত চলক। প্রকৃত চলকের মধ্যে দুইটা কনসেপ্ট, একটা হলো আলগা চলক, একটা হলো আলগা চলক, আর একটা এই আলগা চলককে আমরা কি বলি, দুইটা অংশে দেখাতে পারি। একটা হলো স্ল্যাক ভেরিয়েবল, ঘাটতি বা উদ্বৃত্ত, অর্থাৎ ঘাটতি চলক বা উদ্বৃত্ত চলক, অর্থাৎ এই দুটি অংশকেও আমরা দেখাতে পারি যে ঘাটতি চলকটা কি আছে, উদ্বৃত্ত চলকটা কি আছে। এটাকে আমরা এক কথায় আলগা চলক বলি, যেটাকে আমরা দুটি অংশ আমরা দেখাতে পারি। এখন আসা যাক এইখানকার এই প্রকৃত চলক, এই প্রকৃত চলকের যে দুটি অংশ আলগা চলক, ঘাটতি চলক এবং উদ্বৃত্ত চলক, একটু আমরা দেখি। অর্থাৎ যে চলকগুলির মান আমরা পাবো, সেই চলকগুলির মান বের করার ক্ষেত্রে অসমতা শর্ত কি ছিল, যেমন 4x প্লাস 5y গ্রেটার দেন ইকুয়াল টু, এটি একটি অসমতা শর্ত। আর আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক মনে করা ছিল যে c ইকুয়াল টু 10x প্লাস 5y, এটি ছিল উদ্দেশ্যমূলক অপেক্ষক, যেখানে আমরা সমতা পাচ্ছি। আর অসমতা শর্তের ক্ষেত্রে আমরা গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল। এখন এই চলকের এই সমীকরণ, একমাত্রিক সমীকরণকে সমতায় আনার জন্য আমাদের কোন ক্ষেত্রে চলক বাহির থেকে যে চলকগুলো বিবেচনা করতে হয়, সেই চলকগুলো আমাদের যুক্ত করাকে আমরা বলছি আলগা চলক। অর্থাৎ কিছু চলক এটার সাথে যুক্ত করে আমরা এই অসমতার শর্তকে সমতায় রূপান্তর করতে পারি। যেমন আমাদের কিরকম হতে পারে, যেমন 4x প্লাস 5y হয় এটার থেকে মাইনাস করব, না হয় যোগ করব। সেক্ষেত্রে বলা আছে যখন আমাদের ঘাটতি চলক থাকবে, অর্থাৎ লেস দেন ইকুয়াল থাকবে, তখন যোগ করতে হয়। এখানে দেখো গ্রেটার দেন ইকুয়াল আছে, অর্থাৎ বেশি আছে, উদ্বৃত্ত আছে, এই উদ্বৃত্ত চলক থেকে আমরা মাইনাস করে দিব। তাহলে তখন আমরা যদি আমরা বলি যে এটার নাম আমরা বলি উদ্বৃত্ত চলক, সারপ্লাস ভেরিয়েবল, তখন কি হবে 4x প্লাস 5y মাইনাস, এটাকে আমরা l দ্বারা প্রকাশ করি ইকুয়াল টু 2। তাহলে কি হলো, এটি যেহেতু গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন আকারে আছে, এই অসমতার শর্তটিকে সমতায় রূপান্তর করার জন্য বাহির থেকে একটি চলক এই সমীকরণ থেকে বিয়োগ করে এই সমীকরণকে সমতায় রূপান্তর করা হয়েছে। এজন্য এটাকে আমরা সারপ্লাস ভেরিয়েবল বলছি। যদি সমীকরণটা এইভাবে থাকতো, লক্ষ্য করো 4x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু, তাহলে আমাদের ঘাটতি চলক যেটা আছে লেস দেন ইকুয়াল থাকলে আমরা ঘাটতি চলক যোগ করতে হয়, তার মানে এটা কম আছে, সমান বা কম, তখন এটার নাম হবে ঘাটতি চলক। অর্থাৎ আমরা আমাদের কিছু চলকের শর্টেজ আছে, সেই শর্টেজটাকে সমাধান করার জন্য আমরা বলছি 4x প্লাস 5y প্লাস s ইকুয়াল টু 2। এই আলগা চলক, এক্ষেত্রে আমরা ঘাটতি চলক যুক্ত করলাম। ঘাটতি এবং উদ্বৃত্ত এই দুটিকে এক কথায় বলি আমরা আলগা চলক। আলগা কেন? আলগা মানে আমাদের আউটসাইড থেকে আসছে, আমাদের সমীকরণের মধ্যে যুক্ত ছিল না। এগুলোকে আমাদের রাশির বা সমীকরণের সমতার জন্য আমরা সংযুক্ত করেছি অথবা বাদ দিয়েছি, এজন্য এদেরকে আমরা আলগা চলক বা স্ল্যাক ভেরিয়েবল বলি। উদ্বৃত্ত চলককে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল এবং ঘাটতি চলককে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। এবার আসা যাক, আমরা এই যে যুক্ত করলাম, তাহলে এস ভেরিয়েবল যুক্ত হওয়া কখন, যখন লেস দেন ইকুয়াল চিহ্ন থাকবে। অসমতার শর্তকে সমতায় রূপান্তর করার জন্য আমরা ঘাটতি চলক যুক্ত করেছি। আর যখন গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন আকারে থাকবে, অসমতার শর্তটিকে সমতায় রূপান্তর করার জন্য আমরা উদ্বৃত্ত চলক বা সারপ্লাস ভেরিয়েবল
মাইনাস করেছি। এই যে বিয়োগ করা এবং যুক্ত করা, এটি হলো আমাদের একমাত্রিক কার্যক্রমের একটি অংশ, অর্থাৎ সমীকরণের সমতায় রূপান্তর করার একটি প্রক্রিয়া। ফলে কি হলো, উদ্দেশ্যমূলক অপেক্ষক আমার কাছে আগেই দেওয়া আছে, যেমন এটা সি থাকতে পারে, বা আর ইকুয়াল টু সাপোজ 15x প্লাস 4y। তাহলে এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের কে সমতা আনার জন্য বা কাম্য মান বের করার জন্য আমাদের অসমতা শর্ত যেটি ছিল, গ্রেটার দেন ইকুয়াল থাকলে উদ্বৃত্ত চলক বিয়োগ করে এটাকে আমরা সমতায় রূপান্তর করেছি। আর যদি আমাদের লেস দেন ইকুয়াল চিহ্ন থাকতো, তাহলে তখন সেক্ষেত্রে আমরা ঘাটতি চলক স্ল্যাক ভেরিয়েবল কি করছি, আমরা যুক্ত করেছি, আর যোগ করে আমরা এই অসমতা চিহ্নকে সমতায় রূপান্তর করেছি। তাহলে এই কার্যক্রমগুলিকে আমরা বলছি লিনিয়ার প্রোগ্রামিং এর উপাদান। আমরা যদি একটু প্রিভিউ করি, তাহলে কি কি আমরা পাবো? আমরা পেয়েছি উদ্দেশ্যমূলক অপেক্ষক, যেটির সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হবে, কিছু অসমতার শর্ত, যেটাকে আমরা সীমা শর্ত বলি বা বাজেট কনস্ট্রেন্ট বলি। আমরা দেখেছি আমাদের অর্থনীতির সমস্যা সমাধানের ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেটি একটি বর্ডার লাইন, বাউন্ডারি লাইন। আমাদের কাম্য চলকগুলির মান বের করার জন্য অসমতা শর্ত বা বাজেট কনস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাজেটকে যাতে আমরা ক্রস না করি। তাহলে এটা গেল সীমা শর্ত। এরপর বলা আছে নন নেগেটিভ কন্ডিশন, অঋণাত্মক শর্ত, অর্থাৎ কাম্য চলকগুলির যে মান আমরা পাবো, যেমন এক্স ও ওয়াই, এই দুটি কাম্য চলকের মান কখনোই নেগেটিভ আসতে পারবে না, অর্থাৎ শূন্য থেকে বড় হবে। কারণ কাম্য চলকগুলির মান শূন্য আসলে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মানটা আমরা পাবো না। এরপরে আছে কি চলকের কথা, প্রকৃত চলক। তাহলে প্রকৃত চলকটা কি বলছে? অসমতা শর্তগুলিকে সমতায় রূপান্তর করার জন্য, আবার খেয়াল করো, অসমতা শর্তগুলিকে সমতায় রূপান্তর করার জন্য যে আলগা চলক যুক্ত হয়, তাহলে প্রকৃত চলক হচ্ছে এক্স ও ওয়াই। তদুপরি এই গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল এই অসমতা শর্তগুলি দূর করার জন্য আমরা বাহির থেকে কিছু চলক বিয়োগ করছি বা কিছু চলক যোগ করছি। এই যে বিয়োগ করা এবং যুক্ত করা, এটা হলো আমরা উদ্বৃত্ত চলক বা ঘাটতি চলক বলছি। আর দুটিকে এক কথা আমরা বলি স্ল্যাক ভেরিয়েবল বা আলগা চলক। এই হলো লিনিয়ার প্রোগ্রামিং এর উপাদান। আমরা এই কাম্য মানগুলি বের করার জন্য আমরা যে কার্যক্রমটা চালাবো, সে যে পদ্ধতিটা আমাদের ফলো করতে হবে, সেটাকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং সমাধান পদ্ধতি বলছি। এবার যদি আসা যাক, আমরা কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং গঠনে যাই নাই, কারণ এটি কাল্পনিক উদাহরণ দিয়ে আমরা দেখিয়েছি। এখানে যে সমীকরণগুলি লিখেছে, প্রশ্ন হতে পারে যে স্যার এই সমীকরণগুলি আমি কিভাবে পাবো, অথবা আপনি যেভাবে সমীকরণ গঠন করেছেন এমনটি আমি গঠন করতে পারবো কিনা। আমরা আমাদের গাণিতিক অর্থনীতিতে সমস্যাগুলোকে অনেক সময় কথার আকারে দেখি, সেই কথার বক্তব্যগুলিকে গণিতের ভাষায় ইকুয়েশনের আকারে উপস্থাপন করা যায়। আরেকটা উপায় হলো যে কি অঙ্কটি কথা না এসে সরাসরি সমীকরণ আকারে আসতে পারে। সুতরাং দুটি উপায় আমরা দেখব। এখানে যে উদাহরণগুলি আমি দিয়েছি সেগুলো ছিল মূলত কাল্পনিক উদাহরণ। আমরা এগুলি কিভাবে তৈরি করতে হয় চলকের মানের প্রেক্ষিতে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, এবার আসা যাক যে সমাধান পদ্ধতি। আমরা যে লিনিয়ার প্রোগ্রামিং গঠন করব, সেই লিনিয়ার প্রোগ্রামিং গঠন করার পরে সেটির কাম্য মানগুলি বের করার দুটি পদ্ধতি আছে। একটাকে বলা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, যেটাকে আমরা জিওমেট্রি মেথড বলি, এবং সেকেন্ডলি বলা আছে সিমপ্লেক্স পদ্ধতি। সিমপ্লেক্স পদ্ধতি, এই দুটি উপায়ে আমাদের কোশ্চেনে থাকে। সরাসরি আমাদেরকে উল্লেখ করা থাকবে কোশ্চেনে যে একটি লিনিয়ার প্রোগ্রামিং গঠন করে জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করো, আমরা সেই পদ্ধতি আমরা শিখব। এবং সেকেন্ডলি উল্লেখ থাকতে পারে, দুটো একসাথে আসবে না, অথবা আমাদের
আসবে যে একটি লিনিয়ার প্রোগ্রামিং গঠন করে তার চলকগুলি উল্লেখ করে সিমপ্লেক্স পদ্ধতিতে তার সমাধান করে। ঠিক আছে, এই হলো আমাদের দুটো পদ্ধতির কথা বলা আছে, একটা হলো সিমপ্লেক্স পদ্ধতি আর একটা হলো জ্যামিতিক পদ্ধতিতে আমরা মূলত সমাধান করব। আমাদের এই ক্লাসগুলোর প্রত্যেকটা কথাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ একটি অধ্যায় শুরু হলে আমরা অধ্যায়ের শুরুতে যে ফোরকাস্ট বা টপিকগুলো নিয়ে একটু ধারণা দেই, ফলে ছাত্রছাত্রীর মনে একটা সিনারিও তৈরি হয় যে আমরা এই অধ্যায় থেকে কি কি জিনিস শিখব। ফলে টিচার যখন পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করতে থাকেন, ফলে ছাত্রছাত্রীরা নিজেরা কিন্তু আবার একটু দেখার সুযোগ পায় যে হ্যাঁ, তাহলে দেখি সংশ্লিষ্ট বইতে বিষয়গুলি কিভাবে আছে, টিচার কি কি টপিকগুলো উল্লেখ করেছেন। ফলে এক ধরনের পরিচিতি পর্ব হয়ে যায়। এরপর যখন টিচার ওই টপিকস নিয়ে আলোচনা করে, তখন ছাত্রছাত্রীর মনে বা আমরা যদি বলি যে ব্রেইনে এক ধরনের প্রতিচ্ছবি আসে যে হ্যাঁ, বইয়ের সাথে আমি এক ধরনের মিল পাচ্ছি। ফলে সেই দুইটার মধ্যে একটা সামঞ্জস্য হয়, ফলে একটা মনের উপরে তার ব্রেইনের উপর একটা প্রতিচ্ছবি সে পেয়ে যায়। এটাকে আমরা লেসন বলি, এটি মনের উপর তার রয়ে যায়, কিভাবে আমি অঙ্কটি করব, কিভাবে স্যার করিয়েছেন, কিভাবে বইতে আছে। ফলে 3টি বা 4টির কাজ, এক কান শোনা, চোখ দেখা, হাত লেখা, ফলে এই টোটাল কার্যক্রমের সম্মিলিত ফলাফলটা হচ্ছে শিক্ষণ। এই কারণে এভাবে আমরা শিখি, এভাবে আমরা পড়তে পারি, লিখতে পারি বা জ্ঞান অর্জন করতে পারি। সুতরাং ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই গাণিতিক অধ্যায়ের গাণিতিক অর্থনীতির লিনিয়ার প্রোগ্রামিং এর আজকে আমরা জাস্ট শুরুটা করেছি। আমাদের ইন্ট্রোডিউসিং ক্লাস ছিল এটা, যাতে করে পরবর্তী ক্লাসে যখন আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, তখন সে সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণাটা তোমরা যেহেতু পেয়েছ, তখন আমরা চলকগুলির আলোচনা করলে সেই ক্লাসটা তোমাদের আরো ফলপ্রসূ হবে। সেই সাথে আমরা এই অনলাইন ক্লাসে আমাদের নানাবিধ কোশ্চেন থাকতে পারে, সেগুলো আমরা টেক্সট মেসেজ করে সংশ্লিষ্ট স্যারকে জানাতে পারি যে স্যার, এই বিষয়টি আমার জানা ছিল না, অথবা এর সমাধানটা কি হবে। সেক্ষেত্রে ইভেন তোমরা তোমাদের প্রত্যেকের কাছে টিচারদের, সংশ্লিষ্ট টিচারদের নাম্বার আছে, ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। আর এখন তো অনলাইনে ক্লাসগুলোই চলছে, পাঠদান বন্ধ থাকায় আমাদের এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ চলবে। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের ক্লাস আমরা ইনশাল্লাহ শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।